আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায় 53 পৃষ্ঠা থেকে অর্থাৎ চতুর্থ ও পঞ্চম সেশন থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টির প্রক্রিয়া তো জানা গেল, কিন্তু তোমরা কি জানো বাংলাদেশের ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে? বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র দেখে অনুমান করার চেষ্টা করো। এই প্রশ্নটির উত্তর আমরা দিব, কী কারণে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে প্রবাহিত নদীগুলো প্রচুর পরিমাণে পানির সাথে নিয়ে আসে। পানির সাথে প্রবাহিত এসব উপাদানকে অবক্ষেপণ বলে। সুতরাং বলা যায় নদী দ্বারা প্রবাহিত অবক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয়েছে। তারপরে আছে উপরের ছবিতে ভূগোল আর্থ থেকে বাংলাদেশ ও তার চারপাশের এলাকার মানচিত্র ভালোভাবে লক্ষ্য করো। বাংলাদেশের উপর দিয়ে কত নদী বয়ে গেছে খেয়াল করো। অবক্ষেপণের মাধ্যমে কিভাবে বাংলাদেশের ভূমিরূপ সৃষ্টি হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও ও নিজেরা আলোচনা করো। তারপরে 54 পৃষ্ঠা। এবার ভেবে দেখো, ভূমিরূপ তৈরির এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তিতে অর্থাৎ মাটি এবং ছনের তৈরি বাড়ি, টিনের ঘর, এই ধরনের বাড়ির ডিজাইন গড়ে ওঠার কোনো সম্পর্ক আছে কি না দলে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো। এখানে আমরা উত্তর লিখব বসতি বাড়ির জন্য ভূমিরূপের বৈশিষ্ট্য ও ভূপ্রকৃতির জন্য আবশ্যক। স্থানীয় প্রযুক্তিতে বাড়ির ডিজাইন গড়ে ওঠার ক্ষেত্রেও ভূমিরূপের বৈশিষ্ট্য লক্ষণীয়। বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে নদী। নদী বাংলাদেশের প্রাণ, কারণ নদীর প্রাণী পলি মাটি বয়ে এনে মাটির উর্বরতা বাড়ায়। দেশের বাড়িঘর তৈরির প্রধান উপাদান মাটি। দেশের মাটি উর্বর হওয়ায় এতে খড়সহ অনেক ফসল ফলে। বাংলাদেশে বাঁশ, মাটি, খড় ব্যবহার করে সমতল ভূমিতে বাড়ি তৈরি করা যায়। সুতরাং বলা যায় ভূমিরূপ তৈরির প্রক্রিয়াই বাড়ির ডিজাইন নির্ধারণের ভূমিকা রাখে। এরপরে আছে এখানে মানুষের বাড়িঘর নিয়ে তো অনেক কথা হলো। এবার ভেবে দেখো, সব প্রাণী কি একই রকম বাসস্থান বেছে নেয়? সব এলাকার প্রাণীদের বাসস্থান কি একই রকম? সব এলাকায় সব মাটিতে কি একই গাছ জন্মে? দলে আলোচনা করো। এটির উত্তরে আমরা লিখব পৃথিবীর সব প্রাণী একই রকম বাসস্থান বেছে নেয় না। ভিন্ন ভিন্ন এলাকার প্রাণীদের বাসস্থান ভিন্ন হয়, কারণ প্রাণীরা ভূমিরূপের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট স্থানের জন্য অভিযোজিত হয়ে ওঠে। যেমন মরুভূমি অঞ্চলের প্রাণীর ম্যানগ্রোভ বনের পরিবেশে টিকতে পারে না। উদ্ভিদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাটিতে নির্দিষ্ট উদ্ভিদ ভালো জন্মে। যেমন সমতল উর্বর মাটিতে যেসব উদ্ভিদ ভালো জন্মে সেগুলো লবণাক্ত বা মরুভূমির মাটিতে জন্মায় না। তাই বলা যায় ভূমিরূপ ও জলবায়ুর উপর ভিত্তি করে বিভিন্ন এলাকার প্রাণী ও উদ্ভিদ জগতের বৈচিত্র্যতা দেখা যায়। এরপরে আছে বুঝতেই পারছো মানুষ ছাড়াও অন্যান্য জীবের বাসস্থানও অনেক দিক দিয়ে তার পরিবেশ এবং ভূমিরূপের সাথে সম্পর্কিত। একটু আগেই স্থানীয় প্রযুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল। প্রতিটি এলাকায় সেই এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী ঘরবাড়ি নির্মাণের বিশেষ প্রযুক্তি গড়ে ওঠে। বাংলাদেশের স্থানীয় প্রযুক্তি কী ভেবে দেখো। মাটি বা ছনের ঘর এই দেশের সুপ্রাচীন ঐতিহ্য। তোমাদের কারো মাটির ঘরে থাকার অভিজ্ঞতা আছে? থাকলে নিশ্চয়ই জানো মাটির ঘর তুলনামূলক ঠান্ডা থাকে, কিন্তু কখনো ভেবে দেখেছো কেন? আবার শহরাঞ্চলে কাচ ঘেরা ঘর তুলনামূলক গরম হয় কেন? তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব ঘরবাড়ি নির্মাণের সর্বাপেক্ষা প্রাচীন ও বহুল ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে মাটি। মাটির সাথে পাথরেরও ব্যবহার হয়। গ্রাম অঞ্চলে ঢেউ খেলানো টিন বা ছন দিয়ে ঘরের ছাদ আচ্ছাদিত করা হয়। ঘরের দেওয়াল সাধারণত টিন, বাঁশের বেড়া বা মাটি দিয়ে তৈরি হয়। অবশ্য কাঠ ও ইটের বাড়ির সংখ্যাও কম নয়। ঘরের মেঝে সাধারণত মাটির তৈরি হয়। দরিদ্র জনগোষ্ঠী পাটখড়ি দিয়ে ঘরের বেড়া তৈরি করে। এরপরে যে প্রশ্নটি আমরা লিখব যে গ্রামাঞ্চলে মাটির ঘর ঠান্ডা কিন্তু শহরাঞ্চলে গাছ ঘেরা ঘর তুলনামূলক গরম হয় কেন? ব্যাখ্যা করো। গ্রামাঞ্চলে মাটির ঘর ঠান্ডা হওয়ার একটি কারণ মাটির ঘরের দেয়াল অনেক পুরু হয়, ফলে সহজে উত্তাপ ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। অন্যদিকে শহরের বাড়ির দেয়াল বেশি পুরু হয় না এবং বেশিরভাগ বাড়ি কাঁচ দ্বারা ঘেরা থাকায় দিনের বেলায় উত্তাপ সহজেই ঘরের ভেতরে প্রবেশ করে। সূর্য ডুবে যাওয়ার পর ঘরের ভেতরের উত্তাপ বাইরে বের হতে পারে না, ফলে শহরাঞ্চলে কাঁচ ঘেরা ঘর তুলনামূলক গরম থাকে। এরপরে যেটা আছে
এগুলো ঘরবাড়ি নির্মাণে তাপমাত্রা ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি বিষয়। কাজেই বাসাবাড়িতে নকশা আরও ভালোভাবে বুঝতে তাপ ও তাপমাত্রা সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন। অনুসন্ধানী পাঠ বইয়ের তাপ ও তাপমাত্রা অধ্যায় থেকে তাপ সঞ্চালন কিভাবে হয়, কোন বস্তুতে কী পরিমাণ তাপ সঞ্চিত থাকে, তাদের প্রবাহ কিভাবে ঘটে ইত্যাদি বিষয়গুলি পড়ে দলে আলোচনা করো। পড়া হয়ে গেলে আগের মতোই শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনায় যোগ দাও। তাপ শক্তির কেমন রূপ, এই বিষয় বুঝে নিতে অণুর গতিশক্তির সাথে তাপ শক্তি সম্পর্ক জেনে নাও। এই প্রশ্নের উত্তরটি আমরা দিব তাপ শক্তির কেমন রূপ। তাপ শক্তির একটি রূপান্তরিত রূপ। আমরা যে তাপ শক্তি পাই তা মূলত পদার্থের অণুপরমাণুর সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে আসে। তাপ শক্তি মূলত কঠিন, তরল ও বায়বীয় পদার্থ থেকে ভিন্নভাবে পাওয়া যায়। এরপরে আছে তাপ পরিমাপের চেয়ে তাপমাত্রার পরিমাপের সাথে আমরা বেশি অভ্যস্ত। এবার তাপমাত্রা পরিমাপ কিভাবে করা হয়, কী কী একক ব্যবহার করা হয় ইত্যাদি বিষয়ক আলোচনা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। পড়ার পর যথারীতি সবার সঙ্গে আলোচনা করো। এই ছিল আমাদের চতুর্থ এবং পঞ্চম সেশনের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।